নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুভেন্দু অধিকারী কার্যত স্বপ্নের ফেরিওয়ালা হয়েছেন। প্রতিটি নির্বাচনী জনসভায় তিনি স্বপ্ন ফেরি করছেন। কিরকম? তৃণমূল সরকার এবার নির্বাচনে মাতৃশক্তির সমর্থন পেতে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেছে। আপনি রেডিওতে এফএম চ্যানেল চালালেই লক্ষ্মীর ভান্ডারের বিজ্ঞাপন, তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান। লক্ষ্মীর ভান্ডারে আগে পেতেন মাতৃশক্তি 500 টাকা, বেড়ে হয়েছে 1000 টাকা। আর তপশিলি জাতি উপজাতিরা আগে পেতেন 1200 টাকা, এখন 1000 টাকা, এখন 1250 টাকা। এই দুটো মানে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকে একটা ভিত্তি দিয়েছে মহিলাদের মধ্যে, কথা অনস্বীকার্য। একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, এটাকে আমরা অনেকে বলতে পারি বেনিফিশিয়ারি ভোট ব্যাংক। মুসলিম সমাজের একটা বড় অংশ প্লাস এই বেনিফিশিয়ারি, এরাই কিন্তু তৃণমূলের জীবন ঘাঁটি। দেখুন, ইন্ডি ব্লকের নেতারা ভোট ব্যাংককে এখন ভোট জিহাদ করার কথা বলছেন। তারা চাইছেন ভোট ব্যাংক যেন লক স্টক অ্যান্ড ব্যারেল ইন্ডি জোটের প্রার্থীদের ভোট দেয়। উত্তরপ্রদেশে ফারুকাবাদে সালমান, ওই যে ভদ্রলোক ছিলেন খুরশিদ, তার ভাগ্নি এই ভোট জিহাদের কথাটা সামনে এনেছেন। তাই বিজেপি হয়তো মুসলিম মহিলাদের একটা অংশের ভোট পাবে, উত্তরপ্রদেশেও পেয়েছে, এখানেও হয়তো পাবে, কিন্তু মুসলিম ভোটের সিংহভাগ অংশই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে। যদিও কয়েকটি আসনে বাম কংগ্রেস মুসলিম ভোট ব্যাংকে ভালো থাবা বসাবে, যেমন দুটো মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়ার 8-9টা অংশ আছে। সেখানে মুসলমান ভোটাররা বাম কংগ্রেসের দিকে অনেকটা ঝুঁকে পড়তে পারেন বলে অনেকে মনে করছেন। আর বাকি জায়গায় তারা কিন্তু তৃণমূলকেই ভোট দেবেন। সিংহভাগ অংশ, কিছু অংশ হয়তো বিজেপিকে দেবেন, যারা অন্যরকম ভাবে ভাবেন, যারা ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান। কিন্তু মহিলাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের যে ভিত গড়ে উঠেছে, যদিও সন্দেশখালীর ঘটনার পর সেই ভিত অনেকটাই দুর্বল হয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটা মজবুত ভিত আছে, সেটাকেই শুভেন্দু ভাঙতে চাইছেন। তাই তিনি স্বপ্ন ফেরি করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। কি প্রতিশ্রুতি? লক্ষ্মীর ভান্ডারের কাউন্টার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। সেখানে কত টাকা পাওয়া যাবে? 3000 টাকা। বিজেপি সরকার করলে প্রথম ক্যাবিনেটে এটা পাশ হবে। তাছাড়া যা যা ভাতা তৃণমূল সরকার দেয় লোকশিল্পীদের থেকে শুরু করে সবাইকে, সেই ভাতা ন্যূনতম হবে 3000 টাকা। কোনো অনুদান বা ভাতা বন্ধ হবে না, বরঞ্চ ভাতার অঙ্ক বাড়বে। আর কি শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছেন? প্রতি বছর স্বচ্ছভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, শূন্য পদে নিয়োগ, সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়া, এবং একই সঙ্গে রাজ্যের শিল্প আনা। এটা দক্ষিণ 24 পরগনাটা সবাই শুভেন্দু বলেছেন, আমি শুনলাম, যে প্রয়োজনে হাতে পায়ে ধরে টাটাকে নিয়ে আসবো। খুব তাৎপর্যপূর্ণ কথা। দেখুন, টাটার সিঙ্গুর থেকে চলে যাওয়ার পিছনে কারণ কি সে সম্পর্কে দিস্তা দিস্তা নিউজ প্রিন্ট খরচ হয়েছে। আমরা অনেক কথা বলেছি। টাটা চলে যাওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ওই নকশাল সহযোগীদের আন্দোলন যেমন দায়ী, একই সঙ্গে বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যর্থতাও দায়ী। টানা 22 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যখন মুখ্যমন্ত্রী বসে রইলেন, তখন উচিত ছিল সেই অবরোধকে হটিয়ে দেওয়া। বুদ্ধবাবু পারেননি, ভেবেছিলেন যে আরো সংঘাত তৈরি হবে। তো
প্রশাসনিক ব্যর্থতাও ছিল, অনস্বীকার্য। আর তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগীদের রাজ্যের স্বার্থবিরোধী আন্দোলন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, সেই আন্দোলনও টাটার চলে যাওয়ার পিছনে দায়ী ছিল। বুদ্ধবাবু শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো দাবিকে অ্যাকোমোডেট করে টাটাকে এখানে রেখে দেওয়া। আর আমার মনে আছে 2008 সালের সম্ভবত মহাপঞ্চমী বা ষষ্ঠীর দিন টাটা চলে গেল, নিরুপম সেন বললেন তার জীবনের সব থেকে দুঃখের দিন। একথা অনস্বীকার্য। বুদ্ধবাবু এবং নিরুপম সেন জুটি আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন রাজ্যের শিল্পায়নের, পারেননি, সেটা আলাদা কথা। তারপর টাটা সানন্দে চলে গেছে, গুজরাটে অটোমোবাইল হাব হয়েছে। ন্যানো হয়তো খুব ভায়াবল প্রজেক্ট হয়নি, কিন্তু ওই সানন্দে টাটার গাড়ি কারখানা দেখে অন্যান্য অনেক গাড়ি কারখানা ওখানে তৈরি হয়েছে, একটা হাব তৈরি হয়েছে। এটা আমাদের এখানে হতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. হতে তো পারতো। এটা কখনো অদ্ভুত রকম সব যুক্তি শুনেছিলাম। এই সুজাত ভদ্র টাইপের লোকজন, আমি নাম করেই বললাম, নিয়মিত বলতেন, আরে জামশেদপুর তো হয়েছে, তাহলে কি বিহার ঝাড়খণ্ডের মানুষ দারিদ্র সীমার উপরে উঠে গেছে? জামশেদপুরকে ঘিরে একটা উন্নয়নের যোগ্য হয়েছে, তার প্রত্যক্ষ পরোক্ষ সুফল কয়েক লক্ষ মানুষ পেয়েছে, এটাও অনস্বীকার্য। তারা সেটাকে সামনে আনতে দেননি। একটা অন্ধ, কি বলবো, এগুলো এই কিছু লোক ছিল না আলট্রা লেফট, তারা এই সুযোগে বামফ্রন্টকে শিক্ষা দিতে চেয়েছিল। শুনুন, এই নকশালবাদ তো ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে সব থেকে উদ্বেগজনক বিষয়। সব কিসিমের নকশাল তখন এক হয়েছিল। তার পরিণতি যা হয়, বামফ্রন্টকে শিক্ষা দেওয়া, সিপিএমকে শিক্ষা দেওয়া, আর ওরা তো শিল্প টিল্প বোঝে না কিছু, মান্দাত্তার আমলের চিন্তা ভাবনা। তার খেসারত পশ্চিমবঙ্গের কয়েকটা প্রজন্মকে দিতে হবে। এই প্রেক্ষিতেই শুভেন্দুর এই কথাটা, প্রয়োজনে হাতে পায়ে ধরে টাটাকে নিয়ে আসবো। শুনুন, বিজেপি যদি এখানে ক্ষমতায় আসে না, বহু শিল্পপতি এখানে লগ্নি করবেন, এবং কেন্দ্রীয় সরকার শিল্পপতিদের অনুরোধ করবেন যে পশ্চিমবঙ্গে লগ্নি করতে। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, অ্যাপোপ্লেক্সি অ্যাট দ্য সেন্টার, অ্যানিমিয়া অ্যাট দ্য এক্সট্রিমিটিস। কেন্দ্র রক্ত প্রাচুর্যে ভুগছে আর প্রান্ত রক্তাল্পতায় ভুগছে, সেটা দেশের বিকাশের পক্ষে ঠিক নয়। আমি এক শিল্পপতিকে জানি, তিনি ভারতবর্ষের প্রথম 4-5 জন শিল্পপতির মধ্যে পড়েন। তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। যখন বিজিবিএস হয়েছিল, তখন আমি এক রাজ্যের মন্ত্রীকে বলেছিলাম যে আপনারা ওনাকে নিমন্ত্রণ করুন না, কিন্তু অবাক হয়ে দেখলাম সেই শিল্পপতিকে নিমন্ত্রণই করা হয়নি। তিনি অবশ্য কুরুক্ষেত্র থেকে এবার বিজেপির টিকিটে লোকসভায় দাঁড়িয়েছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি প্রায় 10 বছর ধরে। কলকাতার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে তাকে আমি অতিথি করেও নিয়ে এসেছিলাম, যে ছাত্রছাত্রীদের ইনোভেশন, কোথায় এমপ্লয়মেন্টের অপরচুনিটি, এন্টারপ্রেনিউর স্কিল, এইসবে নিয়ে খুব সুন্দর একটা পেপ টক তিনি দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ভদ্রলোক বিজিবিএস এ আমন্ত্রণ পায়নি। আসলে বিজিবিএস বলে যেটা হয়, সেটা মোৎসব, সরকারি পয়সায় মোৎসব। মুখ্যমন্ত্রী বলেছিলেন না, শ্বেতপত্র প্রকাশ করবেন, কয়েক লক্ষ কোটি টাকার প্রস্তাব এসছে, এত নাকি কি বাস্তবায়িত হয়ে গেছে। কোথায়? মুখ্যমন্ত্রী কটা কারখানা উদ্বোধন করেছেন, কটা লোকের চাকরি হয়েছে, কটা মৌচে সাইন হলো, মোয়া কত হলো। দেখবেন কোনোদিন শ্বেতপত্র প্রকাশ করবে না। পশ্চিমবঙ্গকে বিনিয়োগের গন্তব্য হিসাবে ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি আর মনে করে না। তার কারণ, রাজ্যে ক্ষমতাসীন এই সরকার। সেই ধারাটাকে পরিবর্তন করতে হবে। দেখুন, বামেরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বুদ্ধবাবুর বক্তব্য রাখছে, খুব ভালো কথা, বিলম্বিত বোধোদয়। এই বামেরাই একসময় রাজ্যে কম্পিউটার ঢুকতে দেয়নি।
প্রায়শ্চিত্ত করছে, খুব ভালো। সবারই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোনো উচিত। ভুল হতেই পারে, কিন্তু ভুলকে আঁকড়ে থেকে পথ চলাটা ঠিক নয়। বামেরা নিজেদের ভুল বুঝতে পেরে পরিবর্তিত করেছেন নিজেদের, কিন্তু রাজ্যের ক্ষমতাসীন দলের তো কোনো নীতি আদর্শের বালাই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকবো, আর ভাতা ভাতা ভাতা, না করব স্থায়ী সম্পদ সৃষ্টি, না করব চাকরির সুযোগ তৈরি। 55 লক্ষ ছেলে মেয়ে এখান থেকে বাইরে আছে, অন্যান্য রাজ্যে কাজ করছে, এবং এই পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ ভোট ব্যাংক, তারা অনেকেই আসছে না। তাই মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ভোট ব্যাংক ভোট না দিলে তার পক্ষে তো মুশকিল। এই প্রেক্ষিতে শুভেন্দুবাবুর বক্তব্যকে দেখতে হবে, খুব তাৎপর্যপূর্ণ। একদিকে সামাজিক কর্মসূচিগুলো জারি থাকবে, তাতে অনুদান বাড়ানো হবে, 450 টাকায় গ্যাস, প্রতি বছর নিয়ম করে এসএসসি এবং অন্যান্য সরকারি পরীক্ষা সব শূন্য পদে নিয়োগ, এবং সরকারি কর্মচারীদের যা ডিএ বকেয়া সেই ডিএ দিয়ে দেওয়া হবে, এবং সব থেকে তাৎপর্যপূর্ণ, প্রয়োজনে টাটাকে হাতে পায়ে ধরে এখানে আনতে হবে। বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, আমার মনে আছে 2006 সালে রেজাল্ট বেরোবার দিন আলিমুদ্দিন স্ট্রিটের 3 তলায় সাংবাদিক বৈঠক। ওই সময় তারা আত্মসহায়ক জয়দীপ মুখার্জি কানে কানে একটা কথা বললেন সাংবাদিক বৈঠকের মধ্যে। বুদ্ধবাবু মুখ হাসিতে ভরে উঠল। তিনি একটা কথাই বললেন যে টাটারা এখানে বিনিয়োগ করতে রাজি হয়েছেন, সেই চিঠি পেয়েছে। সেদিনকে তিনি জানাননি যে 1 লাখ টাকার গাড়ি তৈরি হবে। বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, পারেননি, কিন্তু তার চেষ্টায় আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এরা চেষ্টাও করেনি। এরা 13 বছর ধরে বাংলায় শুধু সংগঠিত আর্থিক অপরাধের মদদ দিয়ে গেছে। ইতিহাস এদেরকে ক্ষমা করবে না।